1856 সালে বর্তমান কলকাতার চোরবাগান শিলবাড়িতে রামচাঁদ শীল ও ক্ষেত্রমণি দেবীর তত্ত্বাবধানে প্রথম দুর্গাপুজো শুরু হয়। আমরা এই বাড়িতে হ্যাঁ সেই গান টান করি, কীর্তন করি, দিয়ে বাবুরা আমাদের একটা করে দিল যে এখানে আসবে 3 মাস অন্তর, এইটা দেবো। বন্ধ হয়ে গিয়েছিল কিছুদিন, আবার চালু করেছে, আবার ডেকে আমাদের চালু করেছে। এই বাড়ি থেকে কাপড় চোপড় পাই, চাল ডাল, খাবার টাবার, তারপরে হচ্ছে টাকা, কাপড়, বালতি, কম্বল, ছাতা, লাইট, সবই দেয়, অনেক কিছু দেয়, অনেক কিছু দেয় পুজোর সময়। আবার শাড়ি তো বললামই, শাড়ি দেয়। 1856 ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রাক্কালে রাগে ফুঁসছে গোটা দেশ। কলকাতা তখন ব্রিটিশ এম্পায়ারের রাজধানীতে পরিণত হয়েছে। বিধবা বিবাহ আইন, নবজাগরণ, এই সমস্তকে সম্বল করে বাঙালি তখন এক নতুন পথের দিশা খুঁজছে। আর ঠিক সেই সময় পাশ্চাত্য রীতিনীতি দ্বারা প্রভাবিত হয়ে বাঙালি সমাজে উঠে এলো এমন একটি শ্রেণী যাকে আমরা বাঙালি ভদ্রলোক বলে জানি। রামচাঁদ শীল, স্বর্গীয় রামচাঁদ শীল ছিলেন এই বংশের কলকাতাতে প্রথম পুরুষ। অ্যাকচুয়ালি আমাদের সোর্স, আমাদের উৎস হুগলির ঘুটিয়া বাজার থেকে, এবং সেখানে তিনি সপ্তম পুরুষ ছিলেন। এবং সপ্তম পুরুষেতে প্রথম ও জ্যেষ্ঠ পুত্র ছিলেন। এমন নয় যে জমিদারি থেকে এটা হয়েছেন, উনি খুবই সাধারণ ঘর থেকে এসেছিলেন এবং চন্দননগরে উনি বসবাস করতেন পরে। এবং তারপরে উনি গ্ল্যাডস্টোন উইলি, তখনকার দিনে বিখ্যাত ইংলিশ কোম্পানি গ্ল্যাডস্টোন উইলিতে চাকরি করেন। উনি 1816 সালে জন্মগ্রহণ করেন এবং 1841, মাত্র 25 বছর বয়সে গ্ল্যাডস্টোন উইলির বেনিয়ান পদে উত্তীর্ণ হন। বেনিয়ান তখনকার দিনে একটা বিশাল পজিশন, কেননা এই বেনিয়ান, আমাদের এখানে ছবি দেখবেন, এই যে মাথায় এই যে পাগড়ি দিয়ে, বেনিয়ান তারা হয় যাদেরকে গভর্নমেন্ট রিলাই করতে পারে, যাদের কথাতে কাজ হয়। ব্রিটিশ রোষে কোণঠাসা হয়ে পড়া বাঙালি জমিদার শ্রেণীর তাদের অর্থ ক্ষমতা প্রকাশ করার একমাত্র পথ হয়ে দাঁড়ায় এই বনেদি বাড়ির দুর্গাপুজো। অবশ্য এই পুজোয় সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিল না, আর তাই পুজোর কটা দিন বাড়ির পাশে মেলা, যাত্রা, কবিগান এসবের আয়োজন করা হতো। 1856 সালে বর্তমান কলকাতার চোরবাগানের শিলবাড়িতে রামচাঁদ শীল ও ক্ষেত্রমণি দেবীর তত্ত্বাবধানে শুরু হলো আরেক বনেদি বাড়ির পুজো। ক্ষেত্রমণি দাসী তিনি পুজো করবার সিদ্ধান্ত নেন, কিন্তু বাড়িতে তখন কলকাতায় তখন বসত বাড়ি করেননি। সেই জন্যে তিনি তার গুরুদেবকে গিয়ে বললেন যে আমরা একটা পুজো করতে চাই, কিন্তু বসত বাড়ি নেই। গোসাইজি বললেন ঠিক আছে, আমাদের মামার বাড়িতে তুমি পুজো শুরু করো। তখন কিন্তু তিনি শুরু করলেন, আর এর মধ্যেখানে তিনি কলকাতায় জমি দেখে বসত বাড়ি কেনবার ব্যবস্থা করলেন।
আমরা যে সুবর্ণবণিক সম্প্রদায় যারা আমরা রয়েছি, এদের অনেক ফ্যামিলিতেই পুজোটা হয়, দুর্গা পুজো হয়, কিন্তু তাদের থেকে আমাদের পুজোটা একটু অন্যরকম। আমাদের মেনলি যেটা হয়, আমাদের 10 দিন দুর্গাপুজো হয়। 10 দিন দুর্গাপুজো, সেটা হচ্ছে আমাদের প্রতিপদ থেকে শুরু হয়, দশমী অবধি দুর্গাপুজো হয়। আমরা বৈষ্ণব, যার জন্য আমাদের এখানে বলিদান কিছু হয় না। আর আমাদের যা সব পূজার জিনিস থাকে, পূজার শেষে সেগুলো আমাদের যারা ব্রাহ্মণরা পূজা করেন তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। আমাদের এই যে পুজোটা হয়, এটা বৃহৎ নন্দিকেশ্বর পুরাণ মতে আমাদের পুজোটা হয়। আমাদের নিয়ম হচ্ছে সন্ধ্যেবেলা মাকে নিচে নামানো হয়, দালান থেকে নিচে নামানো হয়, কুলিরা এসে নামিয়ে দিয়ে যায়। কিন্তু এক বছর হয়েছিল, এই করতে করতে অনেক রাত হয়ে যাচ্ছে, অনেক রাত হয়ে যায় বলে এক বছর সকলকার মত হলো যে মাকে সকালবেলা নিচে নামানো হবে। ইতিমধ্যে হঠাৎ বৃষ্টি নামলো, হঠাৎ করে বৃষ্টি নামলো, এমন বৃষ্টি যে আমাদের এই ভেতরের উঠোনে কোনোদিনও জল জমে না, কোনোদিনও হয়তো একটু আধটু বৃষ্টি পড়ে, কিন্তু নিচের মাটি থেকে, নর্দমা থেকে কোনোদিনও জল ওঠে না। অথচ উঠোনে জল ভরে যাচ্ছে, ভরতে ভরতে মায়ের বেদির পরে হঠাৎ মায়ের চরণ ছুঁয়েছি। তখন আমরা সকলে ভয় কাঁটা কান্না পেয়ে যাচ্ছি যে কি হবে, মায়ের চরণের কাছে জল এসে যাচ্ছে, কি হবে তখন, কি হবে। ডেকেই যাচ্ছি মাকে, কিছুতেই কিছু জল, বৃষ্টি থামছে না, জল উঠেই যাচ্ছে, নিচ থেকে জল উঠেই যাচ্ছে। ইতিমধ্যে আমার এক ভাসুরমশাই বাড়ির কর্তা হিসেবে উনি বললেন, মাকে তোলো। মাকে তুলবে কি? বললে হ্যাঁ, মাকে তুলতে হবে, এছাড়া কোনো উপায় নেই। 8-10 জন ছেলেরা হঠাৎ করে মাকে তুলে আস্তে আস্তে, মা তুমি হালকা হও করতে করতে মাকে তুলে সেই বেঞ্চির উপর বসানো হলো। সেই বেঞ্চির উপর যখনই বসানো হলো, ব্যাস আস্তে আস্তে জল নিচ থেকে বেরিয়ে চলে গেল। আমাদের ভুল ত্রুটি কোনো যাতে না হয় আমরা চেষ্টা করি, এবারেও আমাদের পালা, আমরাও খুব আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি মায়ের সেবাটা যেন ঠিকভাবে হয়। আমাদের সবাইকার মাথার উপরে কিন্তু রয়েছেন দামোদরজিউ। উনি আমাদের কুলদেবতা, এবং এই কুলদেবতা আমাদের নারায়ণ শিলা। এই নারায়ণ শিলা হুগলি থেকে আনা হয় এবং এখানে প্রতিষ্ঠা করা হয়। অবশ্য শুধুমাত্র শারদীয়া উদযাপন দিয়ে এই শিলবাড়ির ঐতিহ্যকে মাপা অসম্ভব। দুর্গাপুজোর সময় এখানে বিশেষ কিছু রীতিনীতি দেখা যায়। একেবারে কাঠামো পুজো থেকে দশমী পর্যন্ত এই বাড়িতে লক্ষ্য করা যায় নানান কিছু বিশেষ রীতিনীতি। সপ্তমীতে গাভী পুজো, অষ্টমীতে কুমারী বা সধবা পুজো, সবই এই বাড়ির বিশেষ নিয়মরীতি। আমাদের কাঠামো পুজো যেটা, সেটা সকালবেলা ভোরবেলা দিকে হয়। মূর্তির যে মূল যে বাঁশটা, সেটাকেই কাঠামো হিসেবে পুজো করা হয়। মহালয়ার দিন সন্ধেবেলার দিকে আমাদের বোধন হয়। বোধন মানে অধিবাস। এবার ষষ্ঠীর দিনকে আমাদেরকে মাকে আমরা অস্ত্র পরাই। অস্ত্র আমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অস্ত্রটা পরানো হয়। ঠাকুরমশাই মন্ত্র বলেন, সেই সময় মা দুর্গাকে, মা সরস্বতী, মা লক্ষ্মী, কার্তিক, গণেশকে আমরা অস্ত্র পরাই। সপ্তমী থেকে নৈবেদ্য হয়, ফল হয়, আর পাকা ভোগ বলতে লুচি, কচুরি, মালপো, মিষ্টি, যে যেরকম মিষ্টি। আর আমাদের আপনার মালপো ভোগ হয় চালের নাড়ু, নারকোল নাড়ু, বাইরের কোনো অন্য ভোগ আমাদের হয় না। আমাদের ওপরে জায়গা আছে ঠাকুরের, সেখানে আলাদা ঘরে মায়ের সব ভোগ রান্না করা হয়। আর বাড়ির বউরা ফল কাটে, ফলটা বাড়ির বউরা কেটে দেয়, আর ভোগটা ওপরে রান্না করা হয়। ঠাকুর মশাই আছে আমাদের 4-5 জন, তারাই সব কিছু করে। তারা ভোরবেলায় এসে যায়, মানে টাইম অনুযায়ী আছে, এসে তারা এসে রান্না বান্না করে, নিয়ে এখানে সব কিছু মায়ের সামনে ভোগ নিবেদন করা হয়। তবে সেকালের সপ্তমীর সন্ধেগুলো হয়ে উঠতো আরো রঙিন, আর তার নেপথ্যে থাকতো দেশের নাম করা সমস্ত বাইজিরা, যেমন গওহর জান, মালিকা জান। তাদের সুরের জাদুতে এই সন্ধেগুলো হয়ে উঠতো রঙিন। আজও সপ্তমীর সন্ধ্যায় পরিবারের সদস্যরা মেতে ওঠে গানে বাজনায়। সাধারণত আমরা দেখতে পাই যে অষ্টমীর অঞ্জলিতে ব্যবহৃত হয় বেলপাতা, জবা আর অপরাজিতা ফুল। এ বাড়িতেও তার ব্যতিক্রম নয়, কিন্তু এই ফুল বেলপাতা খুব সাধারণ ফুল বেলপাতা নয়, এগুলো তৈরি সোনা দিয়ে। সোনার বেলপাতা দিয়ে মানে যে পালাদার থাকে, যে তার নামে সংকল্প করা হয়,
সে অঞ্জলিটা দেয়। ফলাদার বলতে আমাদের না 5 বাড়ি আছে, সেই 5 বাড়ি বেসিক অনুযায়ী হয়। এবারে আমাদের বড়দের ঘরের মধ্যে পড়েছে, তো আমার ভাসুরের পালা পড়েছে, এবার সে করছে এটা। অষ্টমীতে হচ্ছে আমাদের ধুনো পোড়ানো আছে, যেটা একটা বিশেষ রীতি আমাদের। সধবা মহিলারা আমাদের ধুনো পোড়ানো হয়। দু হাতে দুটো সরা থাকে, মাথায় সরা থাকে গামছার ওপরে। বাড়ির ছোট ছোট বাচ্চারা সব তেলি পরে ওরা ধুনো দেয়, ধুনো পোড়ানো হয়ে যায়। যখন মাকে যা জানানো হয়, তারপরেতে কোলে সবাই বসে এই অষ্টমীর দিন এইটা বিশেষ পুজো। অষ্টমীর দিন, নবমীর দিনকে আমাদের বাড়িতে মায়ের ভোগ হয়, নানা রকম লুচি কচুরি মিষ্টি দিয়ে পুজো হয়, এবং সেদিনকে সবচেয়ে বিশেষত্ব হলো আমাদের দক্ষিণান্ত এবং সদবা পুজো ও কুমারী পুজো। সদবা পুজো ব্রাহ্মণ বাড়ির গিন্নিকে সাজিয়ে গুছিয়ে সেদিনকে পুজো করা হয়, এবং কুমারী পুজো হয় কুমারী মেয়েকে, ব্রাহ্মণের মেয়েকে কুমারী সাজিয়ে কুমারী মেয়েকে তাকে মুকুট পরিয়ে, তাকে গয়নাগাটি ফুলের গয়না পরিয়ে, নতুন কাপড় পরিয়ে তাকে পুজো করা হয়। আমরা আলতা পরাই, সিঁদুর পরাই, মিষ্টিমুখ পরাই। এটাই আমাদের সেদিনকে সবচেয়ে বিশেষত্ব। গাভী পুজো আগে গরু আসতো, এখানে গাভী পুজো হতো। এখন গরু তো অসুবিধে আসা, সেই জন্য একটা পাথরের গরু এনে এখানে গাভী পুজো হয়। নবমীর দিনকে আমাদের একটা কালচারাল প্রোগ্রাম হয়, বাড়ির সবাই সদস্যরা মিলে কালচারাল প্রোগ্রাম করে, সবাই মিলে মজা ঠাট্টা করে একটা কালচারাল প্রোগ্রাম হয়। এবারেও আমরা একটা নবদুর্গা প্রোগ্রাম করছি, যেখানে আমাদের দিদিরা সব কিছু আমাদেরকে শিখিয়ে দেয়, ইনক্লুডিং গান, নাচ, এভরিথিং। তো এবারে আমাদের নবমী প্রোগ্রামটা একটু ডিফারেন্ট আছে। নাটক হতো আগে, এখনো হয়। এইসব নিয়ে একটা নবমী দিন সন্ধেবেলাটা আমাদের হয়। শিলবাড়িতে দশমীর দিন সকালবেলা আমরা সকল বউরা লাল পাড় সাদা শাড়ি পরে চলে আসি। সবাই মায়ের অরুগ্যি নেব বলে প্রত্যেক দিন পুজোর 108টা করে অর্ঘ্য দেওয়া হয়। আমরা সেটা চলতি কথায় বলি অরুগ্যি। এই যে অর্ঘ্যটা, সেটা তুলোর মধ্যে ধানকে খুঁটে, মানে নোকে করে খুঁটে চাল বের করে, প্রত্যেকটার সঙ্গে 108টা করে আপনার চাল এবং দুব্য সিঁদুর দিয়ে সেটাকে একটা মোড়কের মতন করতে হয়। এবং প্রত্যেক পুজোতে, মানে এই সপ্তমী, অষ্টমী, সন্ধি পুজো, নবমী এবং দশমী, এই 5টা পুজোতে 108টা করে সে অর্ঘ্য প্রদান করতে হয়। আর দশমীর দিনটা আপনাদের শুধু দধিকর্মা, মালপো এগুলো ভোগ হচ্ছে, চিড়ে মুরকি এগুলো ভোগ হয়, তার সঙ্গে পাকা ভোগ তো থাকবেই। আর দশমীর দিনও সেরকম বিকেলের দিকে মাকে নামানো হয়। মাকে নামিয়ে তারপরেতে নিচে নামিয়ে এখানে সিঁদুর ছোঁয়ানো, সিঁদুর খেলা একটা আছেই আমাদের, সিঁদুর ছোঁয়ানো আর মাকে বরণ করা সবই সন্ধেবেলা হবে। ওপরে দামোদর আছেন আমাদের, দামোদরের আরতির পর তারপরে সিঁদুর মাকে বরণ করা হবে, বা সিঁদুর ছোঁয়ানো, মাকে পান মিষ্টি খাওয়ানো, এগুলো করে তারপর গয়না টয়নাগুলো সোনার শীতলে রেখে, তারও একটা ব্যবস্থা আছে, সেই গয়নাগুলো রেখে তারপরে মাকে বিসর্জন করার জন্য এগোনো হয়। আগে আমাদের কুলিরা কাঁধে করে মাকে নিয়ে যেত। এখন ম্যান পাওয়ার কমে যাচ্ছে বলে দিন দিন মায়ের প্রতিমাও আমরা বড় করছি আস্তে আস্তে, ওই জন্যে এখন ট্রাকে করে নয়, ট্রলিতে করে মাকে নিয়ে যাওয়া হয়। সঙ্গে আমরা সবাই যাই, বউরা, বাচ্চারা, কর্তারা খুব আনন্দ করেই মাকে কৈলাস গমনে গঙ্গায় দেয়া হয়। শিলবাড়ির মহিলারা দুর্গোৎসবের সময়, শুধু দুর্গোৎসব নয়, যে কোনো শুভ অনুষ্ঠানেই নাকে বড় সোনার নথ পরেন। মহালয়াতে আমাদের ঘট বসে, সেদিনও আমরা নতুন শাড়ি পরি, গয়না পরি, নথ মল পরতেই হয় আমাদের পুজোর সময়। আর ষষ্ঠীর দিনও আমার বাপের বাড়ি থেকে যা শাড়ি দেয় সেইগুলো আমরা পরি। মা, কাকি, জেঠি এনাদের সবাইকে দেখে আসি তারা কিভাবে নিয়ম নীতি মেনে পুজোর একটা নির্দিষ্ট সাজগোজ করে, যেটা আমাদের বাড়ির রয়েছে নথ পরা। আর আমাদের রাধা অষ্টমীর দিন একটা রুলি কেনার ব্যাপার আছে, রুলি কেনা হয় বাড়িতে, রুলিওলারা আসে। ওপরে ঠাকুর ঘর আছে আমাদের, দামোদরের ঘর আছে, তার পাশে বারান্দাতে রুলিওলা 2-3 জন এসে বসে। মায়ের রুলি, শাঁখা, বড় রুলি, ছোট রুলি, সিঁদুর, যত রকমের জিনিস, তারপরে আমাদের হাতে পড়া রুলিটা সেই দিনেই কিনতে হবে,
অষ্টমীতে আমরা যেটা পরবো সেই দিনে, আমরা যেগুলো পরবো সেগুলো সেই দিনে কিনতেই হবে। এই রিসেন্ট যেমন একটা কোভিড সিনারিও হলো, সেখানে অনেক কিছু নিয়ম আমাদের পাল্টাতে হয়েছে। সো আমরা চেষ্টা করছি যতটা নিয়ম, পুরনো নিয়ম যে সেই ব্যাপারটাকে রেখে যতটা লিগাসিটাকে মেনটেন করা যায় আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের প্রজন্মর পর প্রজন্ম আমরা আমাদের দাদুদেরকে, বাবাদেরকে, জেঠুদেরকে দেখে এসেছি, তারপরে আমরা এখন আস্তে আস্তে আমরা করছি। আমরা চেষ্টা করে যাচ্ছি যে সেই ব্যাপারটা যেন মেনটেন হয়। দুর্গাপুজোর ঐতিহ্যের পাশাপাশি শিলবাড়ির আরেকটি বিশেষ দিক রয়েছে। 1866 সালের 18ই আগস্ট রামচাঁদ শীল তার উইলে উল্লেখ করেন বাড়ির চাকরানিকে যেন 100 টাকা দেওয়া হয়, আর এই বাড়ির দরজায় যদি কখনো কোনো দুস্থ মানুষ আসে তবে তাকে যেন ফিরিয়ে না দেওয়া হয়। সেই কারণেই 1878 সালে তিনি একটি ট্রাস্ট তৈরি করেন আর নিজের সম্পত্তি পুত্র ও পৌত্রদের মধ্যে ভাগ করে দিয়ে যান, এই শর্তে যে দিন দরিদ্ররা নিয়মিত মাসিক দান খয়রাত পাবে এই বাড়ি থেকে। রামচাঁদ শীল খুব কষ্টে মানুষ হয়েছেন, তা তিনি কষ্টের লোকেদের কি কষ্ট, দুঃস্থ যারা তাদের কষ্ট বুঝতে পেরে তা তিনি যখন কিছু পয়সা হাতে আসতে শুরু করলো, তিনি তখন থেকেই যারা বিধবা, যাদের পয়সা নেই তাদেরকে কিছু কিছু নিজে দিতেন, নিজের উপার্জন থেকে দিতেন। আমরা সেটা পুরনো ওনার খাতা থেকে পেয়েছি। দুঃখের বিষয়, তিনি বাবা মায়ের আগেই গত হয়েছিলেন। মানে তার বাবা মা যখন মারা গেল তখন তার ছেলেরা মানে কাকাদেরকে বলল যে বাবা কিছু টাকা রেখে গেছেন। তখন কাকারা ওনাদেরকে বলল যে তোমরা কাজ করো, এই টাকাটা গভর্নমেন্টের ঘরে রেখে দাও এবং সেখান থেকে সুদ পাবে, সেই সুদটা তোমরা দুঃখজনদের দিয়ে দিও। সময়ের সাথে সাথে এই পুজোর নিয়মনীতি অনেক কিছুই বদলে গেছে, তবে এই বাড়ির ঐতিহ্য কিন্তু আজও অটুট। পুজোর সময় শুধু বাংলা নয়, সারা ভারত থেকে বহু মানুষ এই শিলবাড়ির পুজো দেখতে আসেন। আমরা কিন্তু অনুদান ছাড়াই এই পুজো চালিয়ে যাচ্ছি। আমরা অনুদানের পক্ষপাতী এখন নই। আমাদের যতটা সাধ্যমতো আমরা এই পুজোটাকে চালু রেখেছি এবং আমরা ভক্তি ভরে এই পুজো করে যাচ্ছি। এটা আমাদের সেকশন 12 এতে একটা চ্যারিটেবল ট্রাস্ট, সুতরাং এখানে ওরা অনুমোদন দিতেও পারেন নাও পারেন, কিন্তু আমরা তার জন্যে কোনোভাবে তদারকি বা কোনো রকম অ্যাপ্লিকেশন করিনি। এই বনেদি পুজোর ঐতিহ্য আজও অটুট এবং প্রতি বছর সারা বাংলা থেকে মানুষ এখানে এসে ঐতিহ্য ও সংস্কৃতির উদযাপনে সামিল হন।